25-এর থেকে যাতে একটা মার্কস যাতে না কমে। এসএসসির বাচ্চা কাচ্চারা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মানে তোমাদের গতকালই তো পরীক্ষা শেষ হলো। তো তোমাদের আজকে আমার অনেক স্টুডেন্টের সাথে ইন্টারাকশন হলো, তো তারা সবারই একটা টেনশন যে প্র্যাকটিক্যালটা কিভাবে একটু ভালোভাবে শেষ করা যায়। তো অনেকে বললো যে প্র্যাকটিক্যালটা নিয়ে আলাদা করে ক্লাস নেওয়ার জন্য। তো আমি চিন্তা করলাম তোমাদের সাথে একটু ইন্টারাকশন হোক, এবং প্র্যাকটিক্যালে তোমাদের অনেকেরই ভয় থাকে, সেই ভয়টা একটু দূর করার জন্য আসছি। সো আজকে আমি কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। সো আমরা প্রতিজ্ঞা এবং জাহিজ ক্যাম্প ক্লিনিক দুইটার ব্যানারেই আছি। সো প্রতিজ্ঞা তো সবাই চেনো, এটা নিয়ে আর কোনো কথা বলবো না, পরে আমরা আলোচনা করব। এখন আমি মূল আলোচনাতে আসি যে এসএসসি প্র্যাকটিক্যালে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টদের পূর্ণ নাম্বার পাওয়া নিয়ে। তো পূর্ণ নাম্বার পাওয়ার ব্যাপারটা মাথায় যদি আসে তাহলে 25-এ চিন্তা করতে হবে। সো আমরা একটা নাম্বারও যাতে না কমে সেটার জন্য যা যা করতে হবে সেটাই মূলত আজকে তোমাদেরকে দেখাবো বা করব। তো প্র্যাকটিক্যালটা করে দেখাবো না, কিন্তু আমি তোমাকে আলোচনা করবো, আলোচনা করলে তুমি বুঝতে পারবা। সো এটা নিয়ে আর ওরিড হবার কোনো কারণ নেই, আমি প্রতিটা জিনিসে আলোচনা করবো, ঠিক আছে? টেনশন নেই। তো প্রথমে একটু কয়েকটা বেসিক কথা বলি বা কয়েকটা মূল কথা বলি। তোমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবা তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড এবং তোমাদের রোলের তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে দুইটা তো অবশ্যই নিয়ে যাবা। এর পাশাপাশি ভদ্রভাবে পরীক্ষার হলে যেতে হবে। তোমাদের যারা ছেলে এবং মেয়ে যারা আছো তারা অবশ্যই তোমরা ভদ্র, বিশেষ করে যাদের চুলটা বড়, তারপর হচ্ছে এলোমেলো, অনেকে মনে করো দাড়ি গোঁফ এসে এলোমেলো অবস্থায় থাকো, ওইটা ঠিক করে যাওয়া। তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ডিসেন্ট পোশাক পরে যাওয়া, ভদ্রভাবে থাকবা। টিচারের সামনে হলে বিনয়ী হওয়া। কোনো কিছু যদি টিচারের সামনে করতে হয় তাহলে অবশ্যই অনুমতি নিয়ে করবা। তারপর হচ্ছে পরীক্ষার যে কন্ডাক্টগুলো, মানে কোড অ্যান্ড কন্ডাক্ট যেগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তোমার ব্যবহারটা হতে হবে মার্জিত। বাট অনেকে আছে তোমরা মানে হয়তো অ্যারোগেন্ট টাইপসের হতে পারে, বাট তোমাকে অভিনয় করতে হবে তুমি ভালো, সোজা কথা। কারণ তোমার 25-এ 25, 25-এ 25 পেতেই হবে। সো তোমার এখানে আসলে মানে এখানে অন্য কোনো ওয়ে চিন্তা করারই কোনো কারণ নেই। এরপর হচ্ছে ভাইবা দিতে যখন যাবা তখন দাঁড়ানোর স্টাইলটা হবে টিচারের সামনে, টিচারের অনুমতি নিয়ে বসবা, যদি তোমাকে বসতে বলে বসবা, না হলে তুমি দাঁড়িয়ে থাকবা। তারপর হচ্ছে দুইজন টিচার থাকেন, একজন এক্সটার্নাল একজন ইন্টারনাল। তো দুইটা টিচারের সামনে আই কন্ট্যাক্টটা ভালোভাবে হবে, আবার বেয়াদবি করা যাবে না। কোনো টিচার যদি কোনো কারণে ভুল হয়ে গেলে বকা দে, মেনে নিতে হবে। বকা দিলে মেনে নিতে হবে, চুপ থাকবা, মাথা নিচু করে চুপ থাকবা। ভুল হলে ভুল, হ্যাঁ সমস্যা নেই। বাট তোমার ভদ্রতা যদি মানে হয়, তোমার লিমিট ক্রস করে ফেলে, যদি কোনো কারণে তুমি ভদ্র না হও, তাহলে সেক্ষেত্রে নাম্বার কমে যেতে পারে। টিচার চাইলে তোমাকে নাম্বার কমিয়ে দিতে পারে, সেটা টিচার ইচ্ছে করলেই পারে, সেটা টিচারের সেই ক্ষমতাটা আছে। তারপর হচ্ছে এরপরে পরীক্ষার যে এক্সপেরিমেন্টগুলো কোনটা আসবে, অনেক সময় দেখা যায় তুমি যে ব্যাপারটা আমি কথা বলছিলাম, দেখো এখানে তোমার 5টা এক্সপেরিমেন্ট আছে। এই এক্সপেরিমেন্টগুলো হচ্ছে যে আমরা 2024 সালে এসেছে প্রশ্নে। তো এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে সবগুলো এক্সপেরিমেন্ট তোমার কমন নাও থাকতে পারে। তো তুমি যেটা পারবা এখান থেকে 5টা 6টার মধ্যে যেটা পারবা সেটা তুমি বলবো স্যার আমি এটা পারি, আমাকে এটা দেন। তো একটা বেস্ট পার্ট কি জানো, কেমিস্ট্রিতে দেখে লেখা যায়, কিন্তু ম্যাথ, তারপর হচ্ছে ফিজিক্স এবং বায়োলজি, এগুলোতে না দেখেও লিখতে দিতে পারে টিচাররা, তোমাদেরকে চাইলেই করতে পারে। বাট অনেক সময় জানি যে আমরা তোমরা ছোটো মানুষ, তোমাদেরকে টিচাররা আদর করে, এই কারণে তোমাদেরকে দেখতে লিখে মানে দেখে লিখতে দিতে পারে। সো এটা ডিপেন্ড করবে সিচুয়েশন অনুসারে, বাট নিয়মটা এটা, তো এই কারণে পড়ে যেতে হবে। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। আর ভদ্রতার ব্যাপারটা বললাম। তারপর হচ্ছে কোনো কারণে ভুল হলে সরি বলতে হবে, যে স্যার আমার ভুল হয়েছে, সরি বলতে হবে। তারপর হচ্ছে মানে একদম তোমাকে সর্বোচ্চ ভদ্র হইতে হবে, কারণ তোমার 25-এ 25 দরকার। কারণ এখানে একটা মার্কস যদি কমে যায় তাহলে তুমি দেখো ভালো কলেজ নাও পেতে পারো। গত বছর চিটং কলেজে 1220-এর উপরে এসেছে। তারপর হচ্ছে রাজশাহী কলেজ, ঢাকা কলেজ, এগুলো তো অবশ্যই 1200 উপরে নাম্বার, অবশ্যই 1200 মানে 20-এর উপরে নাম্বার লাগে সাধারণত। আর নটরডেম কলেজের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ এখানে তো আবার এক্সট্রা করে পরীক্ষা হয়, সেটা ব্যাপারটা আলাদা। বাট তুমি যদি বিভাগীয় শহরে ভালো কলেজ পেতে চাও, তোমাকে প্র্যাকটিক্যালে 25-এ 25ই পেতে হবে। একটা নাম্বার পাওয়ার মানে একটা নাম্বারও তোমার যাতে না আসে। দেখো ভালো ভালো স্কুল যেগুলো আছে সেগুলো তো হয়তো 25-এ 25 দিয়ে দেয়, কিন্তু অনেক সময় দেখা যায় সামান্য তোমার আচরণের কারণে সেটা 24 হয়ে যেতে পারে। তো সেটা যাতে না হয় এটা মাথায় রাখতে হবে। সো ভয় পাবা না, যা পারো সেভাবে। তোমরা ছোট মানুষ, ভাইভাতে প্রশ্ন করলে একদম স্ট্রেট ফরওয়ার্ডলি কথা বলবা, যে যেটা তুমি পারো স্যার এটা আমি, মানে পারলে আনসার দিবা, না পারলে বলে স্যার এটা আমার জানা নেই। একদম স্ট্রেট ফরওয়ার্ডলি সুন্দরভাবে কথা বলবা, যাতে করে টিচারের কাছে যাতে মনে না হয় যে তুমি আসলে বেয়াদব, এরকম মনে যাতে না হয়। সো একটু মাথায় রাখবা বিষয়গুলো। তো আসো আমরা মূল আলোচনাতে যাই। তো প্র্যাকটিক্যালের
তোমরা দেখতে পাচ্ছ যে 6টা এক্সপেরিমেন্ট এখানে দেখতে পাচ্ছ। তোমাদের এরকম দৈব চয়ন পদ্ধতিতে তোমাদেরকে কি করা হয়, যে তোমাদেরকে প্রশ্ন দাগিয়ে দিতে পারে, প্রশ্নের মধ্যে দাগিয়ে দিয়ে বলো যে এটা করো, এটা করো, এটা করো, এরকম আরো করো, এরকম বলতে পারে। সো তুমি যদি তোমার কমন না আসে, তাহলে বিনয়ের সাথে টিচারকে বলবা যে স্যার আমি এটা করবো বা আমি এটা পারি, এনাফ। টিচার অবশ্যই তোমাকে মেনে নেবে, কারণ টিচার অবশ্যই তোমাকে ভালোবাসে, এটা মাথায় রাখতে হবে। তো সো যদি বকাও দে, ডোন্ট ওরি, ওকে ফাইন, নো প্রবলেম। তুমি বকা খাইলে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। বকা দেবে, শাসনও করবে, আদরও করবে, এর বিষয়টা একটু মাথায় রাখবা। সো এটা মাথায় রেখে পরীক্ষার হলে যাবা। তো সো এখানে আমি দেখতে পাচ্ছি আজকে তোমাদের যে এক্সপেরিমেন্টগুলোর মধ্যে আমি তোমাকে এই নাম্বার এক্সপেরিমেন্টটা সবচেয়ে বেশি আসে, এটা নাম্বারটা তুতের মধ্যে ক্যালাস পানির উপস্থিতি ও তার পরিমাণ নির্ণয়, এটা সবচেয়ে বেশি আসে, এটা সবচেয়ে বেশি আসে। সো এটাও করিয়ে দেবো, তারপর সেগুলো দেখাই দেবো, এটা করা সোডিয়াম ক্লোরাইডটা করাই দেবো, তারপর দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবারটা এটাও একটু দেখাই দেবো। এখানে আছে, যদিও তোমাদের বই আছে, বইগুলো থেকেই নিয়েছি। সো এগুলো একটু মাথা রাখবা। সো প্রথমে 1 নম্বরে আসি, যে ধাতব কার্বনেট যোগের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। এখন দেখো, আমরা সবাই জানি ধাতব কার্বনেটে আচ্ছা আরেকটা বিষয় একটু বলে রাখি, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বলি। তোমাদের এই মার্কসটা হচ্ছে এখানে প্র্যাকটিক্যালে 10 নাম্বার, বাট অ্যাকচুয়ালি 10 না, এটা 15, কারণ ওই পরীক্ষাটা তুমি যখন টিচারকে দেখাবা, ওই দেখালে ওই টিচারটা এখানে 5 নাম্বার তোমাকে দেবে। সো দেখানো এবং লিখা এই দুইটার মধ্যে দুইটা মিলিয়ে 15 নাম্বার, আর 5 নাম্বার হচ্ছে কিসে, ভাইবা, আর 5 নাম্বার হচ্ছে তোমার ব্যবহারিক খাতা, যেটা তোমরা লিখো সেটা। আর ব্যবহারিক খাতাটা মাথায় রাখবা যাতে টিচারের সাইন যাতে নকল না হয়। অনেক সময় টিচাররা যদি তোমাদের খাতায় সাইন না করে, তোমরা নকল করে বসিয়ে দাও, এই কাজটা করিও না। টিচারের সাথে সুন্দরভাবে উপস্থাপন করবা যে স্যার আমার সময় হয়নি আপনার সাথে দেখা করে সাইনটা নেওয়ার। সো এটা একটু মাথায় রেখে তারপরে তুমি সামনের দিকে আগাবা, এটা বি কেয়ারফুল, এটা মাথায় রাখবা। কারণ মনে রাখবা, স্কুলগুলোতে তুমি যে স্কুলগুলোতে পড়াশোনা করছো, সেই স্কুলের কোনো না কোনো টিচারের সাথে অন্য স্কুলের টিচারের যোগাযোগ থাকতে পারে, এবং একটা টিচার অন্য টিচারের সাইনটা চিনতে পারে। সো একটু সতর্ক থাকবা বিষয়গুলোর ব্যাপারে। ওকে ডান, এবার আমি মূল আলোচনাতে যাই। সো তুমি দেখো, এখানে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে ধাতব কার্বনের যোগের সাথে। অবশ্যই তুমি যখন খাতায় লিখবা, তখন এই পরীক্ষণের নামটা লিখবা, পরীক্ষণের নাম লিখবা, পরীক্ষণের নাম লিখার পাশাপাশি তুমি মূলনীতিটাও লিখবে। এখন মূলনীতিটা নিশ্চয়ই জানো, যে আমরা সবাই জানি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি হয়, ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত না, এখানে তো HCl এর সাথে বিক্রিয়া দিবা, তো বিক্রিয়া দিলে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইডের পানি উৎপন্ন হয়, আমরা সবাই জানি। তো তাহলে আমি এখানে লেখার সময় দেখো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl এর সাথে যখন বিক্রিয়া দিবা, তখন তুমি সমতা করতে পারো, তুই চিহ্ন দিতে পারো। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, প্লাস পানি উৎপন্ন হবে। তুমি যদি চাও এগুলো যে স্টেটগুলো দিতে পারো, যেমন এটা হচ্ছে সলিড, এটা মানে কঠিন পদার্থ, এটা অ্যাকোয়াস, যেহেতু এটা তোমার পানির মধ্যে থাকবে অর্থাৎ লঘু থাকবে, সেই কারণে এটা অ্যাকোয়াস। তো এটা ক্যালসিয়াম ক্লোরাইড, এটা অ্যাকোয়াস দিতে পারো। এটা যদি সেডিমেন্ট পড়ে তাহলে সলিড হবে। তো বাট এটা যেহেতু পানির মধ্যে থাকবে, সেই কারণে আমি অ্যাকোয়াস দিলাম। তারপর হচ্ছে গ্যাসিয়াস, অবশ্যই গ্যাস, এটা বুদবুদ হয়ে উপরের দিকে উঠবে এবং সেটা লিকুইড। ওকে ফাইন। এবার তুমি একটু খেয়াল করো, যদি চাও তুমি দিতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ। এবার তুমি একটু চিন্তা করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, যে এগুলো দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই, স্টেটগুলো দিলে সমস্যা। বাট আমার এখানে মেইন ফ্যাক্টরটা কোনটা, মেইন ফ্যাক্টরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যে তুমি বানাচ্ছ বা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্ত করতে বসছে। তার মানে কার্বন ডাইঅক্সাইড কি কি কাজ করে সেটা তোমাকে জানতে হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কি কি ধর্ম প্রদর্শন করে সেটা তোমাকে জানতে হবে। তুমি যখন আগুনের কাছে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যাবা, তাহলে আগুনটা নেভে যাবে, এটা একটা, এবং চুনের পানিকে ঘোলা করবে, এই দুইটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ। সো এটা জানতে হবে। তো ফার্স্ট অফ অল যে কাজটা করবা এক্সপেরিমেন্টাল লিখার পর, আর কার্বন ডাইঅক্সাইডকে তুমি অনেক সময় তীরচিহ্ন দিয়ে, এরকম তীরচিহ্ন দিয়ে উপরের দিকে লিখে মনে রাখবা, তীরচিহ্ন দিয়ে উপরে থাকা মানে গ্যাসে সুদ্দায়ী হয়ে চলে যাবে। বাট তুমি তো এটাকে কি করতেছো, আলাদা করে সংরক্ষণ করতেছো। দেখো তুমি যে আলাদা পাত্রে সংরক্ষণ করতেছো, এই যে আলাদা পাত্রে সংরক্ষণ করতেছো, তুমি এখান দিয়ে এখানে তোমার প্রথমে ক্যালসিয়াম কার্বনেটের গুঁড়ো থাকবে, পানি থাকবে, দেন তুমি আস্তে আস্তে এই যে থিসল ফানেলের মধ্য দিয়ে তুমি আস্তে আস্তে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তুমি প্রবেশ করালা। দেন এটা বুদবুদ হয়ে বিক্রিয়া যখন করবে, তখন গ্যাসগুলো আস্তে আস্তে এখান দিয়ে উঠে এখানে জমা হবে। দেন তোমার এই টেস্ট টিউবের মধ্যে বা আলাদা তোমার যে গ্যাস জার আছে, সেই গ্যাস জারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা জমা হবে। দিস ইজ ফাইন। সো এটা লঘু HCl অবশ্যই মাথা রাখবা, বেশি গাঢ় HCl থাকলে তো পরীক্ষায় দুর্ঘটনা ঘটবে, এটা একটু বিষয়গুলো মাথা রাখবা। এরপরে দেখো, যে কথাটা নিয়ে কথা বলছিলাম, যে কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্যটা, এই কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্যটা অবশ্যই তোমার মাথার ভিতরে থাকবে। যে কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্যটা কি, কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্যটা হচ্ছে এই দেখো, আমি একটু এখানে দেখাই, যে এই কার্বন ডাইঅক্সাইডের ধর্ম পরীক্ষাটা, এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ লক্ষ্য করি, কার্বন ডাইঅক্সাইডের কোনো বর্ণ দেখা গেল না, একটা পয়েন্ট। গ্যাস জারের মুখে জ্বলন্ত কাঠি ধরি, কাঠির আগুনটি নিয়ে গেল, এটা একটা কার্বন ডাইঅক্সাইডের ধর্ম।
তারপর হচ্ছে যখন তুমি চুনের পানি নিবা, দেখো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে চুনের পানি, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা চুনের পানি। তো এটা এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন প্রবেশ করাবা, তখন সাথে সাথে প্রথমে কি হবে দেখো, প্রথমে গোলা হয়ে যাবে, যে ক্যালসিয়াম কার্বনেটে সাদা সাদা বর্ণ অদক্ষেপ পড়ছে, প্রথমে গোলা হয়ে গেল, চুনের পানি গোলা হয়ে গেছে। কিন্তু আবার যদি আরো অতিরিক্ত দাও, কিছুক্ষণ পরে দেখবা এগুলো আবার ক্যালসিয়াম কার্বনেটগুলো কি হবে বলো, ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করছে। তো ক্যালসিয়াম বাইকার্বনেট যখন হবে, গোলা পানিটা আবার পরিষ্কার হয়ে যাবে, গোলা পানিটা আবার কি হয়ে যাবে বলো, পরিষ্কার হয়ে যাবে। তো সো ফার্স্ট অফ অল তুমি তিনটা জিনিস মনে রাখবে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পাশে যখন তুমি আগুন নিয়ে যাবে, আগুনটা নিভে যাবে, একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বর্ণহীন, এটা পয়েন্ট। তৃতীয় নম্বর হচ্ছে চুনের পানিকে ঘোলা করে আবার অতিরিক্ত হয়ে গেলে সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়ে যায়, ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়ে যায়। দেখো ক্যালসিয়াম বাইকার্বনেট আছে এখানে, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়ে যায়। তখন বাইকার্বনেট যখন উৎপন্ন হবে, তখন চুনের পানিটা যেটা ঘোলা হয়েছিল সেটা আবার পরিষ্কার হয়ে যাবে, পুনরায় পরিষ্কার হয়ে যাবে। এই তিনটা পয়েন্ট হোক না হোক, দেখাও না দেখাও, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। সো দিস ইজ ইউর ফ্যাক্টর। সো খাতায় লিখবা। এই লাস্টে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে সতর্কতাটা টিচার যদি বলে যে লিখতে হবে, সিদ্ধান্তটা অবশ্যই লিখবা। লিখার পরে তুমি ফলাফল নামে একটা বিষয় আছে, এটা অনেকে লিখে না, কিন্তু তুমি লিখবে যে ফলাফল এই ফলাফলটা তুমি লিখবা প্রদত্ত যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস টি বর্ণহীন, তারপর হচ্ছে এটি আগুন নিভিয়ে ফেলে, এটি আগুনকে নিভিয়ে দেয়। জাস্ট এই কয়েকটা কথা লিখতে হবে। এখন এটা লিখতে গিয়ে তোমাদের একটা ঝামেলা হয়, অনেকে ভুল করে কার্বন ডাইঅক্সাইড না লিখে এটা লিখে ফেলো। সো এটা ডোন্ট ডু ইট, এটা করা যাবে না। তোমাকে যেটা মাথায়, এটা কোবাল্ট হয়ে গেছে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ক্যাপিটাল লেটার এবং অক্সিজেনটাও ক্যাপিটাল লেটার হবে। তোমরা এই ভুলটা কখনো করিও না। অনেকে সালফিউরিক অ্যাসিড লিখতে গেলে H2SO4 এরকম না লিখে H2SO, এই যে SO-টাকে এরকম করে 4 লিখে, SO4 হয়ে গেছে। সো এরকম লেখা যাবে না, ডোন্ট ডু ইট, এটা কখনোই করবা না, এরকম করবা না, কখনোই করবা না। সো এটাও কখনো করবা না, এটা করা যাবে না। সো বি কেয়ারফুল। এগুলো যদি তুমি না জানো তাহলে তোমাকে অবশ্যই না মার্কস কমিয়ে দিতে পারে চাইলে স্যাররা। এরপর সংকেতগুলো তো বিষয় জেনে যাবো, যেমন অ্যালুমিনিয়াম সালফেট SO4, এর যোজনী 2, এর যোজনী হচ্ছে 3, তাহলে এর যোজনী এর কাছে যাবে, 3 যাবে, আর এখানে 2 এখানে আসবে। সো এটা হচ্ছে 3+ আর এটা হচ্ছে 2-। সো 3 2 6, তার মানে 3 × 2, তার মানে 6টা ইলেকট্রন আদান প্রদান হয়। এই ব্যাপারগুলো বেসিক জিনিস, এগুলো একটু জেনে যাওয়া ভালো। সো এগুলো যখন করতে যাবা তখন তুমি অবশ্যই মানে জেনে যাবা এবং টিচার প্রশ্ন করলে যেতে পারো। শেষ আমাদের এই প্রথম এক্সপেরিমেন্টটা, খুবই সোজা। দ্বিতীয় নম্বর এক্সপেরিমেন্ট আরও বেশি গুরুত্বপূর্ণ। ভাইভাতে কি আসতে পারে, কার্বনেট আসতে পারে, কোন ধাতুর, এই যে কোন ধাতুর কার্বনেট পানিতে দ্রবণীয়, সোডিয়াম পটাশিয়াম ধাতুর কার্বনেট পানিতে দ্রবণীয়, কোন ধাতু সময়ের কার্বনেট পানিতে অদ্রবণীয়, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতু সময়ের কার্বনেট পানিতে অদ্রবণীয়। দ্যাটস ইট। এরপর কোন ধাতু কার্বনেট উত্তাপে বিয়োজিত হয় না, ক্ষার ধাতুর কার্বনেট উত্তাপে বিয়োজিত হয় না। দ্যাটস ইট। এই কনসেপ্টগুলো একটু জেনে যাবা, ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে ধাতব কার্বনেট ও লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিডে, এগুলো যে কোশ্চেনগুলো আছে এগুলো জাস্ট একটু পড়ে যাওয়া। এখানে আমাদের সংকেতটা ভুল হয়েছে, তুমি একটু মাথায়, মানে ভুল বলতে কি এটা মানে প্যাটার্নে ভুল হয়েছে, একটু মাথায় রাখলে হবে। এগুলো নিয়ে এত কঠিন কিছু না, এটা লাগবে না। কার্বন ডাইঅক্সাইড শনাক্তকরণ তোমার পরীক্ষা আসবে না, কার্বন ডাইঅক্সাইড শনাক্তকরণ এটা দেবে না, এত কঠিন প্রশ্ন তোমাকে দেবে না। এবার আমরা সেকেন্ড যেটা, সেটাতে আমরা এটাও লাগবে না, এটাও দরকার নেই, নো নিড। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ। না, এটা আমাদের এক্সপেরিমেন্টের নাম, এটা না, আমাদের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে, এটা ভুল হয়েছে আমাদের এক্সপেরিমেন্টটা, এটা কারণ এটা শনাক্তকরণ, এটা হবে না। এটা হচ্ছে যে আমাদের যে 4 নম্বর এক্সপেরিমেন্ট যেটা আমরা দেখিয়েছিলাম, সেই এক্সপেরিমেন্টের নামটাই এখানে আসবে। দেখো 4 নম্বর, এই যে এটা হচ্ছে এই যে তুতের মধ্যে ক্যালাস পানির পরিমাণ নির্ণয়। তাহলে এটা হচ্ছে তুতের মধ্যে ক্যালাস পানির পরিমাণ নির্ণয় হবে, এটা এক্সপেরিমেন্টের নাম হবে। ওইটা ওকে, ফাইন। এই এক্সপেরিমেন্টের নাম হবে কি বলতো, তুতের মধ্যে, যে পরীক্ষণের নাম, এই যে পরীক্ষণের নাম, তুতের মধ্যে ক্যালাস পানির পরিমাণ নির্ণয়, অথবা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা তুমি লিখবা, দ্যাটস ইট। তো এখানে একটু ক্লিয়ার করি তো সুযোগ। দেখো কপার সালফেট এবং 5 অনু পানি, এটাকে ব্লু ভিট্রিয়লও বলে, তুমি নিশ্চয় জানো যে এটাকে ব্লু ভিট্রিয়লও বলে।
এবং এটাতে একটা প্রশ্ন খুবই কমন আসে যে হাইড্রেশন এবং হাইড্রালাইসিস এই দুটোর মধ্যে পার্থক্য কি। হাইড্রেশন মানে পানির সাথে যুক্ত হওয়া, আর হাইড্রালাইসিস মানে পানির সাথে বিক্রিয়া করা। সো এটা হাইড্রেশন মানে কপার সালফেটের সাথে যদি পানিটা যুক্ত হয়, এটা হাইড্রালাইসিস না, এটা হচ্ছে হাইড্রেশন, তার মানে পানি যুক্ত, পানি যোজন। তো এখন খুবই সোজা, যে যখন উত্তপ্ত করবা পানিগুলো উদ্বায়ী হয়ে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু পরিমাণটা তুমি কিভাবে নির্ণয় করবা, এটা হচ্ছে তোমার কাজ। তো কাজটা করার পর আর লেখাটা তুমি দেখে লিখতে পারবা। তারপরে তুমি এক্সপেরিমেন্টটা দেখো, কপার সালফেটের সাথে যদি এসটা ক্যাপিটাল লেটার হবে, দেখো এসটা এখানে ছোট হাতের হয়ে গেছে, হবে না। তো কপার সালফেটের সাথে যদি তোমার বিক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রে 5 অণু পানি চলে গিয়ে শুধুমাত্র কপার সালফেট অর্থাৎ হাইড্রেশন মানে পানিটা চলে যাওয়ার কারণে এটা কি হয়ে গেছে, ডিহাইড্রেটিং এজেন্ট, মানে ডিহাইড্রেশন হয়েছে। সো ডিহাইড্রেশন মানে পানি চলে যাওয়া, আর ডিহাইড্রেটিং এজেন্ট মানে সেটা আর অন্য জিনিস, সেটা হচ্ছে নিরোধক বলে এটাকে। সো প্রথম কথা হচ্ছে যে এটার মধ্যে পানিটা চলে গেল, এই চলে যাওয়ার পর কতটুকু পানি ছিল সেটার পরিমাণই বের করবা। একদম সোজা কথা বলি, মানে যদি কমন সেন্স থাকে তাহলে খুবই সোজা। মানে আমি যদি একদম নর্মালি বলি, তোমার মনে করো তুমি যে পাত্রের মধ্যে ওইটাকে উত্তপ্ত করবা, তুমি ওই পাত্রের ভরটা তুমি জানলা, তারপর হচ্ছে ওই পাত্র তুমি আলাদা করে হিসাব করলে, এবার কপার সালফেট সহ তুমি পাত্রের ভরটা নিবা। তো তাহলে এখানে যদি এক্সপেরিমেন্টটা করি আমি, দেখো একদম সোজা, যে আমি একদম ইয়াতে চলে মেইন আলোচনাতে চলে যাই, তখন এরপরে বেসিকগুলো বলবো। এখানে তোমার যে মেইন কথাটা, যেটা তুমি কপার সালফেট তো তুমি একটা পরিমাণ বা ওজন করে নিবা। তো প্রথমে যে পোর্সিলিন যে বাটি বা ক্রুসিবল যেটা আছে, তার ভর যদি এ ধরো, আর কপার সালফেট সহ যদি পোর্সিলিন ক্রুসিবলের ভর ধরো বি ধরো, তাহলে বি থেকে এবার দিলেই তো পানির পরিমাণে যে কপার সালফেট এবং 5 অণু পানির পরিমাণ পাচ্ছ। যে কপার সালফেট মানে কপার সালফেট এবং 5 অণু পানির পরিমাণটা বি থেকে এ বিয়োগ দিবা। তার মানে বিটা হচ্ছে কি, মানে কপার সালফেট 5 অণু পানি সহভর, আর এটা হচ্ছে শুধুমাত্র পোর্সিলিন বাটির যে ক্রুসিবলের ভরটা এ। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ দাও, তাহলে পানিযুক্ত কপার সালফেটের পরিমাণটা পাবা। ফাইন। এবার দ্বিতীয় কাজ কি হবে, উত্তপ্ত করলা, উত্তপ্ত করলে সেই পানিগুলো উদ্বায়ী হয়ে চলে যাবে, উদ্বায়ী হয়ে পানিগুলো চলে যাবে, ভ্যাপারাইজড হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে। তো এখন তুমি দেখো তাপ দেওয়ার পর পোর্সিলিন মানে তাপ যখন দিয়ে দিছো পানি ছাড়া, এই পানি ছাড়া সেটা হলো সি। তো তাহলে কপার সালফেটের বর কতটুকু হলো, সি থেকে এ বিয়োগ যাবে। তাহলে সি থেকে ক্রুসিবলের বর বিয়োগ করলে শুধু কপার সালফেটের বরটা পেয়ে গেলা। এবার তুমি আইডিয়া খাটাও যে পানি যুগ সহ কপার সালফেটের বর, দেখো পানি সহ কপার সালফেটের বর আর পানি ছাড়া কপার সালফেটের বর, তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ দিয়ে দাও, তাহলে তোমার বি মাইনাস সি হচ্ছে। তো প্রত্যেকটা মান যদি তুমি জানো, তাহলে এটার পরিমাণ বের করা কোনো ব্যাপার না। তাহলে এখানে তুমি লিখতে পারো বি মাইনাস 1 গ্রাম কপার সালফেটের যুক্ত পানির পরিমাণ হচ্ছে বি মাইনাস সি। তার মানে এত গ্রাম পানি থেকে যে এত গ্রাম কপার সালফেটের মধ্যে যে বি মাইনাস এ থেকে কপার সালফেটের মধ্যে পানির ভর হচ্ছে বিসি, যে বি মাইনাস সি। সুতরাং 100 গ্রামে কত, এটাই শতকরা পরিমাণ, 100 গ্রামে কত পাওয়া যায়। তো এবার 100 গ্রামে তুমি মানটা, এই যে 100 গ্রামে যেটা পাওয়া যায় এটা পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজে তুমি দিলা কত পার্সেন্ট আছে। সুতরাং এই মানটা তুমি পরীক্ষাতে বিসি এর মানটা বসিয়ে তুমি এক্সপেরিমেন্টের মানটা পরীক্ষাতে যা যা আসে সেটা তুমি লিখলা। এখন অনেক সময় তোমাকে এই ভাইভাতে কতগুলো প্রশ্ন করে, দেখো এক্সপেরিমেন্টের হিসাবটা লিখবে, এখানে কেমনে কাজ করছো এটা লিখার দরকার নেই, মানে কাজটা কেমনে করছো এটা লিখার দরকার নেই, বাট হিসাবটা লিখতে হবে। আর এই শতকরা সংযুক্তিটা খুবই ইম্পর্টেন্ট। শতকরা সংযুক্তিটা কিভাবে আসে আমি একটু করে বলি। মনে করো কপার সালফেট এবং 5 অণু পানি, এটা দুইটার বর হচ্ছে 249 গ্রাম, এগুলো নিশ্চয়ই জানো। তো তাহলে এখানে 249 নিচে, আর এখানে কপার হচ্ছে কত 63.5, আর 100%, তার মানে কি 100তে কত থাকে তখন পার্সেন্ট, এগুলো বের হয়ে গেল। সো শতকরা সংযুক্তি বের করা হচ্ছে কোনো যোগে সংশ্লিষ্ট পরমাণুর ভর বা সংশ্লিষ্ট মৌলের ভর ডিভাইড বাই সমস্ত অণুর ভর ইন্টু 100%, উপর হচ্ছে 100%, 100 দিয়ে পার্সেন্ট দিবা, দ্যাটস ইট। সো এটা তোমরা জানো, তারপরেও আর বলার কিছু নেই, বললাম আর কি আগে ভাগে। তো এখানে মানগুলো করে স্যারকে দেখাই দিবা, দেখাই দিয়ে তোমার আর কোনো টেনশন নেই, এটাই আসবে পরীক্ষা এবং এটাই করবা, টেনশন করার দরকার নেই। আর যদি হেল্প নিতে হয়, বন্ধু বান্ধবের হেল্প নিবা, ভিডিওটা দেখে যাবা, তাহলে আমার মনে হয় সহজ হয়ে যাবে, অত কঠিন কিছু না। আর তাপ দেওয়ার সময় একটু সতর্ক থাকবা, যাতে করে আগুন যাতে নিজের গায়ে না আসে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, সতর্কতা। আর ফলাফলটা অবশ্যই লিখবা, ফলাফল লিখবে অবশ্যই, এবং মানগুলো বসাই দিলে ফলাফলটা পাবা। সো অত করে কঠিন কিছু না। আচ্ছা, আর প্রশ্নগুলো তোমার পরীক্ষা আসবে, এগুলো একটু দেখে নিতে পারো। এগুলো দেখে নিলে একটু মনে রাখবা, যখন পানি যুক্ত থাকে তখন কিন্তু এটা কালারটা নীলাভ হয়, নীল হয়। আর যখন পানি ছাড়া থাকে তখন কিন্তু সাদা হয়ে যায়, সাদা বর্ণের হয়ে যায়। এই যে কপার সালফেটের, এই যে পানিযুক্ত কপার সালফেটের বর্ণ হচ্ছে নীল, আর পানি যখন চলে যায় তখন কপার সালফেটের বর্ণটা সাদা টাইপসের হয়ে যায়, একটু সাদা টাইপ, মানে তার যে বর্ণটা, পিওর বর্ণটা সেটা থাকে না, একটু কমে যায়। আমার কাছে আছে, আমার কপার এখানে আছে। আচ্ছা, আমি উপরের তলায় নিয়ে গেছি মনে হয় কপার সালফেটের। আচ্ছা নাই, আমি কপার সালফেট দেখাইতে পারলে ভালো হতো। আচ্ছা ফাইন, ডান। এবার আসো,
এগুলো পাতিত পানি হচ্ছে বিশুদ্ধ পানি। আচ্ছা, অনেক সময় প্রশ্ন করতে পারে পাতিত পানি খাইলে ভালো না উপকার না অপকার, এরকম জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, কপার সালফেটটা একটু নিয়ে আসো, ওখানে আছে কপার সালফেট আছে। তো তাহলে এখন পাতিত পানিটা একটু মনে রাখবা যে পাতিত পানিটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার বলা হয়। সো এটা হচ্ছে শুধুমাত্র পানি, মানে H2O ছাড়া আর কিছু না, এটা খাইলে কোনো উপকার হয় না। আমরা যে পানিগুলো খাই মিনারেল ওয়াটার, তো মিনারেলের মধ্যে কি থাকে বলো, মিনারেলস মানে কি, যে খনিজ উপাদানগুলো থাকে। বাট পাতিত পানিতে শুধু H2O ছাড়া, মানে শুধু পানি ছাড়া আর কিছুই থাকে না, এটা খাইলে কোনো উপকার হবে না। আমাদের বডির জন্য মিনারেলস দরকার, যেমন জমজম কূপের পানি প্রচুর পরিমাণে মিনারেলস আছে এবং খাদ্যগুণ অনেক ভালো। তো সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। দ্রবণ, দ্রব, এগুলা এটা নিয়ে আর কোনো কথা না বলি। দ্রবণ তিন প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত। অতিপৃক্ত মানে অদক্ষিপ্ত হয়ে যাবে, যেটা মানে নির্দিষ্ট ইয়ার তুলনায় অনেক বেশি। আচ্ছা, আমার এখানে দেখা আছে, আমি কপার সালফেট একটু দেখাই, পানি আছে আমি একটু দেখাচ্ছি কপার সালফেটটা। এই যে কপার সালফেটটা দেখো, হাইড্রেটেড কপার সালফেট এরকম নীলাভ থাকবে, নীলাভ এরকম নীলাভ নীলাভ থাকবে, দেখতে পাচ্ছ নীল নীল টাইপসের থাকবে। আর পানি তো যুক্ত আছে, এটার মধ্যে পানি যুক্ত আছে। যখন এটা উত্তপ্ত করবা তাহলে পানিটা কমে যাবে, অর্থাৎ পানিটা করে সাদা হয়ে যাবে, সাদা রকমের একদম সাদা টাইপসের হয়ে যাবে। তো এটা খুবই সোজা একটা এক্সপেরিমেন্ট, আমার মনে হয় সবচেয়ে বেশি এই এক্সপেরিমেন্টটা করা উচিত আর কি, আর কোনো ঝামেলা নেই। সো পানিযুক্ত হওয়ার ক্যালাস পানি ব্যাপারটা একটু মাথায় রাখবা। সাদা বিট্রিওলের দাম দেওয়া আছে, সাদা বিট্রিওলের সংকেতটা একটু মনে রাখবা, ব্লু বিট্রিওলের সংকেতটা একটু মনে রাখবা, দ্যাটস ইট। এরপর একটু, আচ্ছা, ফিটকিরি বা পটাশিয়াম, এটা তোমাদের টিচাররা জিজ্ঞেস করতে পারে। দেখো, ফিটকিরি বা পটাশিয়াম এটা হচ্ছে পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 পানি। তো তাহলে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 পানি। তারপর সাদা বিট্রিওলের সংকেত আসতে পারে, ব্লু বিট্রিওলের সংকেত আসতে পারে, সবুজ বিট্রিওলের সংকেত আসতে পারে। ব্লু বিট্রিওল, সবুজ বিট্রিওল হচ্ছে ফেরাস সালফেট এবং 7 পানি, আর ব্লু বিট্রিওল হচ্ছে কপার সালফেট এবং 5 পানি। একটু এমসিকিউ মানে পরীক্ষাতে ভাইবার জন্য জিজ্ঞেস করতে পারে, সংকেতগুলো একটু জেনে নেওয়া ভালো, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবার আমরা সোডিয়াম ক্লোরাইডের লবণ, সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসের করার জন্য, ক্যালাস করার জন্য এটাকে আমি ফেরাস ক্লোরাইডটা বাদ দিচ্ছি, সোডিয়াম ক্লোরাইডটা যদি চিন্তা করি, তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের জন্য আসলে এসিএল এর দরকার হয়। তো এখন এটা ইন্টারমিডিয়েট দ্রাব্যতার একটা টপিক আছে, সেই টপিকের মধ্যে আছে, খুবই ইম্পর্টেন্ট একটা লবণ ফ্যাক্টর আছে। অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডকে বিশুদ্ধ করতে হলে এসিএল যোগ করতে হয়। তো অ্যাকচুয়ালি আমার এখানে এসিএলটা আমাদের জন্য কি বলতো, মানে পাওয়াটা একটু দুষ্কর, বা তোমাদের ব্যয়বহুল লিখছে যে কি, এখানে লেখা আছে দেখো, তবে গাঢ়, এখানে লেখা আছে যে তবে গাঢ় এসিএল কে ক্যালাস হতে দূর করা ব্যাত কষ্টকর এবং ব্যয়বহুল। এই কারণে আমরা এসিএল ব্যবহার করি না, আমরা সাধারণ নিয়মে করি। সো মূলনীতিটা লিখবা, লিখার পরে তুমি যে কাজটা করবা, একদম সিম্পলি যে কাজটা করবা, দেখো এদিকে দেখো, যে প্রথমে তুমি সোডিয়াম ক্লোরাইডকে তুমি কি করলা, এর মধ্যে পানির মধ্যে ঢেলে, এর মধ্যে ঢেলে দিলা। তো ঢেলে দেওয়ার পরে দেন নাড়ালা, নাড়ানোর পর দেন কি করলাম, বিকারের মধ্যে, এই চিত্রগুলো আঁকতে হবে না, পরীক্ষাতে আঁকার কোনো দরকার নেই চিত্রগুলো। সো এটার মধ্যে এবার যে দূষিত জিনিসগুলো আছে সেগুলো এখানে ফিল্টার করলা, ফিল্টার করলে এখানে পরিশ্রুত দ্রবণ, তার মানে এটার মধ্যে বিশুদ্ধ হয়ে গেল। তো বিশুদ্ধ হওয়ার পর দেন এটাকে উত্তপ্ত করলা, উত্তপ্ত করার পর উত্তপ্ত করবা, উত্তপ্ত করার পর ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার সময় তুমি এই যেটা একটা দেখছো এখানে একটা তুমি চাইলে তোমার গ্লাস রড, যেটা গ্লাস রডকে বেঁধে দিতে পারো, গ্লাস রড বেঁধে দিলে তার চারপাশে ক্যালাসের মতো জমা হয়ে যাবে, ওই যে শ্যাওলার মতো যেরকম পানির মধ্যে জমা হয়ে যায় এরকম জমা হয়ে যাবে ক্যালাসটা। অথবা যদি না জমে, এক টুকরো সোডিয়াম ক্লোরাইড আরেকটু জমা মানে ওখানে করবো, ওখানে দিয়ে একটা কিছু দিয়ে বেঁধে দিয়ে সোডিয়াম ক্লোরাইডের একটা টুকরাকে নিয়ে এখানে দিলে তখন এটার মধ্যে চারপাশে জমে যাবে। দুইটা কাজ করা যায়, অথবা গ্লাস রডকে পাশে রাখলে, এভাবে করে ধরে ফেলে রাখলে গ্লাস রডের মধ্যে এরকম মানে জমা হয়ে যাবে, ক্যালাসগুলো জমা হয়ে যাবে। এটাই, আর কোনো কাজ নাই। উত্তপ্ত করবা, ঠান্ডা করবা, এটাই ক্লাস। আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, আমরা কপার সালফেটে ক্যালাসন পড়াই ইংলিশে, সরি এইচএসসিতে, সেখানে আমি সবসময় বলি তুমি ফুডিং বানাও না, ফুডিং, ডিমের ফুডিং বানালে ডিম দিয়ে দুধ দিয়ে দেওয়ার পর নাড়ায়, অনেক প্রচুর নাড়াইতে হবে, নাড়ানোর পরে ঠান্ডা করতে, উত্তপ্ত করে নাড়ানোর পর ঠান্ডা করলে, এই ঠান্ডা করতে নাড়ালে তখন কিছুক্ষণ পরে কী হয়ে যাবে বলো, একদম বিশুদ্ধ ক্যালাস পাওয়া যাবে। সো উত্তপ্ত করে ঠান্ডা করার প্রক্রিয়াটাই হচ্ছে কি, তখন একটা জমাট বাঁধবে, জমাট বাঁধার প্রক্রিয়ার নামই হচ্ছে ক্যালাসন, ক্যালাস জালিকাত মতো তৈরি হবে, দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। সো এটা এটা একটু দেখবা। আর ঠান্ডা করার সময় বিকারকে কোনোরূপে নাড়াচাড়া করা যাবে না, দ্রবণটিকে স্থির রাখতে হবে। দ্রবণকে ঘরের তাপমাত্রা নিচ থেকে ঠান্ডা হতে দিতে হবে, মানে অটোমেটিক ঠান্ডা হইতে হবে। অপদ্রব্য পরিস্রবণ করে সম্পূর্ণরূপে দূর করা হয় অপদ্রব্য যদি থাকে। সো ক্যালাস কাকে বলে? ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে। সম্পৃক্ত দ্রবণ মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে যত পরিমাণ দ্রবীভূত থাকলে দ্রবণে কী হবে না বলো, দ্রবণে আর অতিরিক্ত দ্রব্য যোগ করা যাবে না, তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। তার মানে খাবের খাপ মন্তেজের ভাব, কোনো একটা দ্রবণের মধ্যে যতটুকু দ্রব্য থাকলে আর অতিরিক্ত দ্রব্য যোগ করা যাবে না, অতিরিক্ত দ্রব্য যোগ করলে অতিরিক্ত দ্রব্য হয়ে যাবে। অতিরিক্ত মানে কি? অদক্ষিপ্ত হয়ে যাবে। তার মানে কি?
আমি আমার পেটের মধ্যে জায়গা আছে 1 কেজি চালের ভাত খাওয়ার, আমি যদি বরাবর 1 কেজি চালের ভাত খাই ফেলি আমি সম্পৃক্ত, 1 কেজি থেকে কম খাইলে আমি অসম্পৃক্ত, আর 1 কেজি থেকে বেশি হলে অতিপৃক্ত। তো সোজা কথা, খাপের খাপ মন্তেজ্জার বাপ, মানে বরাবর যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত, এর চেয়ে অতিরিক্ত দিলেও অতিপৃক্ত দ্রবণ হয়ে যাবে, আর এর চেয়ে কম দিলে অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা দ্রবণের মধ্যে যতটুকু দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত, মানে কি যতটি দ্রবীভূত থাকার পর অতিরিক্ত দ্রব্য যদি যোগ করি অধক্ষিপ্ত হবে, এই ব্যাপারটাই হচ্ছে সম্পৃক্ততা। তার মানে সম্পৃক্ত মানে খাপের কাপ, যতটুকু দ্রবীভূত থাকলে বরাবর থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত। একটু মনে রাখবা এগুলা। তারপরে তুতের এগুলো চিনি রাসায়নিক সংকেত, তারপর হচ্ছে সবুজ বিটিওলের সংকেত, এগুলো অবশ্যই জিজ্ঞেস করবে, এগুলো মাথায় রাখবা। আর আয়নিক যৌগ মনে রাখবা, এই তৃতীয় নাম্বার এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে মানে আয়নিক যৌগ কিনা এবং সমযোজী যৌগ কিনা এটা প্রমাণ করা। তো বেসিক্যালি মনে রাখবা যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। বাট তোমার ভিতরে মাথার ভিতরে আরেকটা ইনফরমেশন তোমার থাকবে, কি বলো তো, আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, সমযোজী যৌগ করে না, এটা থাকবে, আমি মাথায় থাকলো। কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ পোলার হওয়ার কারণে পানিতে দ্রবীভূত হয়, যেমন চিনি পানিতে দ্রবীভূত হয়, চিনি কিন্তু সমযোজী যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত, পোলার যৌগ। সো পোলার যৌগ পানিতে দ্রবীভূত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা বুঝবা কেমনে, চিনি দ্রবণে তুমি সমযোজী বুঝবা কেমনে, বুঝার জন্য বিদ্যুৎ পরিবাহিতা তুমি দিতে হবে। তার মানে এমনি নর্মালি যে কোনো আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ যেমন ন্যাপথালিন পানিতে দ্রবীভূত হবে না, কারণ তেল আর জলে মিক্স হয় না, জানো তো তেল, যে বাংলা সিনেমা যদি দেখো তখন কি বলবে, চৌধুরী সাহেব আপনি জানেন তেল আর জলের কোনো কি হয় না, মিক্স হয় না, তেমনি ভাবে আপনার মেয়ের সাথে আমারও হবে না, এরকম বলে আর কি না, একটা পার্ট নেই। সো এরকম স্বাভাবিক বলতে পারো যে তেল আর জলের কোনো মিক্স হবে, তার মানে কি সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। যেমন তেলকে যদি তুমি পানিতে দাও তখন তেলগুলো উপরে ভাসে, এটা একটু মাথায় রাখিও। কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়, যেমন হচ্ছে চিনি। তো এখন চিনি যদি দ্রবীভূত হয় বিদ্যুৎ পরিবহন করতেছি কিনা চেক করবা, যদি বিদ্যুৎ পরিবহন না করে ওই পানিটা তাহলে সেটা সমযোজী, আর যদি বিদ্যুৎ পরিবহন করে তখন সেটা আয়নিক। দিস ইজ ইউর পয়েন্ট। সো প্রথমে তুমি কাজ করবা, এটাকে মিক্স করবা, তো মিক্স করার পর তোমাকে সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের কথা বলবে, তোমাকে কাকে বলবে নিশ্চয়ই তুমি সমযোজী যৌগ কাকে বলে, আয়নিক যৌগ কাকে বলে জানো। আয়নিক যৌগ ধাতু এবং অধাতুর মধ্যে, যে ধাতু এবং অধাতু এই দুইটা মিলে হবে আয়নিক যৌগ সাধারণত, আর সমযোজী যৌগ হয় সাধারণত অধাতু মিলে। তো সো এটা বেসিক পড়া। এখন তোমার পরীক্ষাতে যেটা যেটা থাকবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, KCl এবং কপার সালফেট, একটা ইনফরমেশন একটু মনে রাখো, কোনো একটা যৌগে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডের সমযোজী বন্ধনও আছে, আবার আয়নিক বন্ধনও আছে, সন্নিবেশ বন্ধনও আছে, এটার কথা বাদ দিলাম। অ্যামোনিয়াম ক্লোরাইড, আমি এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এই যৌগে দেখো সমযোজী বন্ধনও আছে, অ্যামোনিয়াম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দেন এখানে এই যে H+ আয়ন আছে, দেন এটার সাথে সাথে এটার মধ্যে ক্লোরাইড আয়ন আছে। দেখো কোনো একটা যৌগে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ এবং তোমার সন্নিবেশ বন্ধন যাই থাকুক না কেন, যদি আয়নিক বন্ধন থাকে যৌগটি মূলত আয়নিক। তার মানে কি অ্যামোনিয়াম ক্লোরাইডকে তুমি সমযোজী যৌগ বলতে পারবে না। তাহলে কোনো একটা যৌগে সমযোজী বন্ধন আয়নিক বন্ধন উভয় যদি থাকে তাহলে তুমি ধরে নিবা যৌগটি আয়নিক যৌগ। যৌগটি কি যৌগ মনে করবা? আয়নিক যৌগ। দ্যাটস দ্য পয়েন্ট, আর কোনো ঝামেলা নাই। সো যৌগটি আয়নিক যৌগ, এটা মনে রাখবা। সো এবার আসো তুমি এক্সপেরিমেন্টগুলো টেস্ট টিউবের ভিতরে যে খাদ্য লবণ দ্রবীভূত হয় পানিতে, এটাও পানিতে দ্রবীভূত হয়, তুতেও পানিতে দ্রবীভূত হয়, তারপর হচ্ছে ন্যাপথালিন পানিতে দ্রবীভূত হয় না, এটা হয় না, এটা নিচে জমার মানে তোমার ন্যাপথালিন দ্রবীভূত হবে না, পানিতে অদ্রবণীয়, এই যে পানিতে অদ্রবণীয়। এখন তুমি দেখো বুঝবা কিভাবে, এখন পানিতে অদ্রবণীয় ঠিক আছে, এখন তুমি এটার সাথে এটা যদি তুমি করো তো তবে তোমাকে অবশ্যই বিদ্যুতের পরীক্ষাটা করতে হবে। দেখো এই যে আমি যদি এক্সপেরিমেন্টের কথা বলি, দেখো এখানে যে তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি দ্রবণটা নাও তাহলে অবশ্যই বিদ্যুৎ পরিবহন করে। এখানে যদি দুইটা কার্বন দণ্ড নিয়ে যদি একটা তার নাও তাহলে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। দেখো বিদ্যুৎ, এখানে ব্যাটারি দিবা, দুইটা কার্বন দণ্ড দিবা, আর এখান দিয়ে তুমি একটা বাল্ব বা সামথিং দিবা, এটা সংযোগ ঘটালে বিদ্যুৎগুলো পরিবহন হবে, তার মানে এটা বিদ্যুৎ পরিবহন করতেছে। কিন্তু যদি তোমার সমযোজী যৌগ চিনি হয় তাহলে বিদ্যুৎ পরিবহন, তার মানে লাইটটা জ্বলবে না, এটা প্রমাণ করে দিবা, দ্যাটস ইট। আর যদি না হয় তাহলে তো বলে দিবা, এক্সপেরিমেন্ট দিলে তুমি বলে দিবা, শেষ। সো কনসেপ্টগুলো তোমার মতো করে সাজায় লিখবা, গুছিয়ে লিখবা। আমি 4টা এক্সপেরিমেন্ট আলোচনা করতে পেরেছি, চেষ্টা করেছি। সো কনসেপ্টটা বুঝবা, দ্যাটস ইট। গ্রাফাইট দণ্ড, এই যে গ্রাফাইট দণ্ড মানে কার্বন দণ্ড, এটা মনে রাখিও, আবার দেখিও উল্টাপাল্টা চিন্তা করিও না। সো এতটুকুই, বেশি লেন্দি করতে চাচ্ছি না। ফার্স্ট অফ অল হচ্ছে এই নাম্বারগুলো সম্পূর্ণ টিচারদের উপর ডিপেন্ড করে। ভদ্রতা, বিনয়ী ভাব, মার্জিত আচরণই তোমাকে ফুল মার্কস পাওয়াই দিতে পারে। আর তাছাড়া স্কুল থেকেও মাঝে মাঝে রিকমেন্ডেশন যায়, ওইটি ব্যাপারটাও তো তোমার স্কুলের টিচারের সাথে যোগাযোগ রাখবা, ফোন করবা, স্যার আপনি একটু বলে দিয়েন, বা এই ব্যাপারগুলো একটু বলে দিয়ে ব্যাপারগুলো মাথায় রাখবে। স্কুল থেকে রিকমেন্ডেশন যায়, সো রিকমেন্ডেশনের ব্যাপারটাও মাথায় রাখবে। এটা হচ্ছে আনঅফিসিয়াল কথা, এগুলো মাথায় রাখতে হবে।
কারণ তোমার বাংলাদেশ তো, এটা তো একটু মাথায় রাখতেই হয়। সো দাদা, খালা, মামা, চাচা, খালু এগুলোর প্রভাব তো থাকবেই। যার মামা নেই তার কিছু নেই। সো টিচারের সাথে রিলেশন তো করতে হবে। মানে তোমার কলেজ স্কুলের টিচারের সাথে কথা বলবা ফোনে আলাদা করে, যে স্যার আমাকে একটু দেখিন। কারণ এটা হলো কি, টিচাররা স্কুল থেকে একটা রিকমেন্ডেশন পাঠায়। সো মাথায় রাখবা বিষয়গুলো, 25-এর থেকে যাতে একটা মার্কসও যাতে না কমে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, এটা বলে রাখা উচিত। আমাদের কেমিস্ট্রি ওরিয়েন্টেশন ক্লাস চলতেছে। আর প্রতিজ্ঞার ব্যানারে আমরা www.protigya.com যাবা, ওখানে আমাদের অনলাইনে আমাদের যে এইচএসসি কেমিস্ট্রি সেই কোর্সটা তোমরা পাবা, অনলাইনে কিনতে পারবা ইনশাআল্লাহ। এরপর জাহিস জাহিস ক্যাম্প ক্লিনিক, এটাতে এই যে www-তে যাওয়া, এই যে www.jahiscampclinic .com, এখানেও আমাদের অনলাইন কোর্সগুলো থাকবে, অফলাইনও থাকবে। আর অফলাইনে তোমরা যারা চিটংয়ের আছো, চিটংয়ের বাচ্চা কাচ্চারা আছো, তোমরা সবাই আগামী ঈদের পরে কথা বলি, ঈদের পর হচ্ছে 8, তারপর হচ্ছে 10 এবং 13ই জুন আমাদের 2টা করে বেচ ওরিয়েন্টেশন হচ্ছে। আমাদের অলরেডি অনেকগুলো স্টুডেন্ট কানেক্টেড। আর যারা চিটংয়ে আছো, কোরবানের আগে আসতে চাও, তারা কোরবানের আগেও আমাদের ক্লাস চলবে আমাদের শনিবার পর্যন্ত, অর্থাৎ 21 তো আজকে 21, 22, 23 এই 3টা দিন সকাল 10টা আমরা ওরিয়েন্টেশন চলতেছে। তোমরা চলে আসো, আমার সাথে সরাসরি কথা বলো, কোনো পরামর্শ থেকে জানো। আর তোমরা জানো যে তোমাদের এইচএসসির বেসিক, এসএসসির বেসিকটা একটু দুর্বল, কারণ হচ্ছে তোমরা শর্ট সিলেবাস পড়েছো। এই কারণে তোমার এইচএসসিতে তোমার শর্ট সিলেবাস পড়ার কারণে একটু কষ্ট হতে পারে। এই কারণে আমি কি করছি, তোমাদের জন্য 15টা বেসিক ঠিক করেছি। 15টা বেসিক ঠিক করে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। 15টা বেসিক, এই 15টা বেসিকগুলো কী কী, এই যে আলফা কণা পরীক্ষা, এই পরমাণু জিনিসগুলো আমি, অর্থাৎ এইচএসসি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট বেসিকগুলো আগে থেকে তোমাকে পড়াই ফেলবো। তাহলে এইটা যখন তুমি একটু বেসিক জেনে যাবা, তখন কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে অধিকাংশ টপিকই তোমার আলোচনা হয়ে যাবে। তাহলে তোমার আর কোনো টেনশন থাকবে না ক্লাস করা, অর্থাৎ ইন্টারমিডিয়েটের ব্যাপারটা তোমার ভয়টা থাকবে না। তাহলে তোমার জন্য এটা অনেক বেশি লাভ হবে। এবং এই কোর্সগুলো আমরা শুরু করে দিচ্ছি। তো তোমরা যারা চিটং আছো তো আলহামদুলিল্লাহ, যারা অনলাইনে করো, অনলাইনেও জিনিসগুলো আমরা পাবা ইনশাল্লাহ, আশা করতেছি। তো আমাদের কোনো ধরনের কোনো এইচএসসিতে প্রবলেম হলে অবশ্যই জানাবা। এছাড়া কলেজ ভর্তি নিয়ে কোনো প্রবলেম, পরামর্শ ইনশাল্লাহ যদি জানার থাকে আমার থেকে জেনে নিবা। আর আমরা তো প্রতিজ্ঞার ব্যানারে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়ো সবগুলো কোর্স নিয়ে আসতেছি ইনশাল্লাহ, পুরো বাংলাদেশ ইনশাল্লাহ। তো যাই হোক, তোমাদের যদি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবা। আর ওরিয়েন্টেশন ক্লাসে সবাই চলে আসবা, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসবা, ঠিক আছে, বন্ধু বান্ধব যারা আছে। আর এখানে ওরিয়েন্টেশন ক্লাস যেগুলো হবে সেগুলোতে আসলে একটু ছোটখাটো কিছু একটা পেতে পারো, গিফট টিফট টাইপস, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এটা না বলি। সো সবার জন্য শুভকামনা। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যাতে তোমাদের ভালো সার্ভিস দিতে পারি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।